রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। রাশিয়া থেকে কম দামে তেল কেনায় ৩.৫ বছরে ভারতের সাশ্রয় $12 বিলিয়ন। চীনা মিলিটারি প্যারেড নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত 11, উত্তেজনা চরমে। মিশরের সাথে $35 বিলিয়ন গ্যাস রপ্তানি চুক্তি স্থগিত ইসরায়েলের। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কেনার কারণে ৩.৫ বছরে ভারতের সাশ্রয় হয়েছে $12.6 বিলিয়ন। সরকারি তথ্য উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে এই তথ্য। তবে এই লাভের পরিমাণ আরও অনেক বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ভারত কম দামে অপরিশোধিত জ্বালানি তেল কিনে তার রিফাইন করে উচ্চ দামে বিক্রি করেছে ইউরোপ সহ অনেক দেশে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি বন্ধ হয়ে যায় রাশিয়ার। এই অবস্থায় রাশিয়া আন্তর্জাতিক বাজারের তুলনায় 27% কম দামে তেল বিক্রির অফার দেয়। এর ফলে ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা শুরু করে। তবে বাইডেন প্রশাসন এজন্য ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও ট্রাম্প প্রশাসন অগাস্ট মাস থেকে ভারতের বিরুদ্ধে 25% জরিমানা সহ মোট 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে। এ নিয়ে দুই দেশের সম্পর্ক এখন চরম তিক্ত আকার ধারণ করেছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার স্টাইলে এবার বিশ্বকে সামরিক শক্তি প্রদর্শন করল চীন। সোমবার তিয়ানআনমেন স্কয়ারে হাজার হাজার সারিবদ্ধ সেনা, শতাধিক বিমান, হাইপারসনিক মিসাইল সহ বিধ্বংসী সব সমরাস্ত্র হাজির করল চীন। প্যারেডে এই প্রথমবারের মতো এক মঞ্চে উপস্থিত হলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিপক্ষ এই তিন দেশের তিন নেতার এক মঞ্চে উপস্থিতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে উল্লেখ করেছে সিএনএন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। জাপানি আগ্রাসন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে চীনের আয়োজিত জাঁকজমকপূর্ণ এই মিলিটারি প্যারেডে আর উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মধ্য এশিয়ার প্রায় সব দেশের সরকার প্রধানরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও যোগ দেন প্যারেডে। প্যারেডে দেওয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনকে থামানো যাবে না, কারো কোনো হুমকিতে ভীত নয় চীন। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বিশ্লেষণ চলছে মঙ্গলবারের প্যারেডে চীন কি কি নতুন সমরাস্ত্র হাজির করেছে তা নিয়ে। বিবিসির খবরে বলা হয়েছে, চীন এই প্যারেডে DF-5C নামে নতুন একটি ব্যালিস্টিক মিসাইল হাজির করেছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলটি একসাথে 12টি বোমা বহন করতে পারে। এছাড়া ভিডিওটিতে দেখা গেছে চীন রাশিয়ার সারমাতের আদলে দানবীয় শক্তির একটি মিসাইল হাজির করেছে, যা ছিল কাপড়ে মোড়ানো। এছাড়া কাপড়ে মোড়ানো আরও কিছু অস্ত্র দেখা গেছে মোবাইল ট্রাকে। কিন্তু কেন চীন এসব অস্ত্র কাপড়ে মুড়িয়ে রেখেছে সে বিষয়ে রহস্যের জন্ম নিয়েছে। প্যারেডে কয়েক মাইল জুড়ে সারিবদ্ধ ওয়ার মেশিন বা যুদ্ধাস্ত্র দেখতে জড়ো হন লাখো লাখো চীনা সাধারণ মানুষ। আকাশে সারি সারি যুদ্ধবিমান, ড্রোন আর ভূমিতে ট্রাকের পর ট্রাক, সুসজ্জিত মিসাইল সহ বিভিন্ন অস্ত্র দেখে ব্যাপক আনন্দ আর গর্ব অনুভব করেন চীনারা। চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কেবলমাত্র তিয়ানআনমেন স্কয়ারে উপস্থিত ছিলেন 50,000-এর বেশি সাধারণ দর্শক। সিএনএনের খবরে বলা হয়েছে, শি জিনপিং এর নেতৃত্বে চীন সামরিক ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে এবং এবার তিনি তা বিশ্বকে দেখানোর আয়োজন করলেন। চীনা মিলিটারি প্যারেডের খবর গোটা বিশ্ব ফলাও করে প্রচার করেছে, কারণ ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধ সহ সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার সবগুলো দেশকে চীন জড়ো করেছে এই প্যারেডে। এর মাধ্যমে তারা ট্রাম্পের শুল্ক যুদ্ধকে চ্যালেঞ্জ জানিয়েছে। প্যারেডের 2 দিন আগে 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর তিয়ানজিন সম্মেলনেও চীন এক মঞ্চে জড়ো করেছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার ভারত সহ আরও কয়েকটি দেশকে।
চীনের মিলিটারি প্যারেডকে পশ্চিমা অনেক দেশ তামাশা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দৃষ্টিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, জাপান সহ বিভিন্ন আগ্রাসী দেশের বিরুদ্ধে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার নেতৃত্বাধীন মিত্রশক্তি। চীন তখন ছিল জাপান কর্তৃক একটি চূড়ান্তভাবে আক্রান্ত দেশ এবং তাদেরকে জাপানের আগ্রাসন থেকে রক্ষা করেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই 1937 সালে জাপান চীনে আগ্রাসন চালায় এবং এতে চীনের লাখো লাখো সাধারণ মানুষ ও সেনা নিহত হয়েছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও জাপান চীন সহ আশেপাশের দেশগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিলিটারি প্যারেড উপলক্ষে চীনাদের অভিনন্দন জানিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চীনের আজকের এই বিজয় ও গৌরবের পেছনে রয়েছে অনেক আমেরিকানদের জীবন ও বিপুল পরিমাণ রক্ত। আমরা তখন তাদেরকে সমর্থন দিয়েছি, তাদেরকে আগ্রাসী দেশ থেকে রক্ষার জন্য আমাদের সেনারা জীবন দিয়েছে। চীনা নেতা শি জিনপিং কি তা উল্লেখ করবেন এখন? ট্রাম্প লিখেছেন, আমি আশা করছি চীনা নেতা এবং চীনারা আমেরিকান সেনাদের সেই সাহসিকতা এবং ত্যাগকে যথাযথ সম্মান দেখাবেন এবং স্মরণ করবেন। তবে বিভিন্ন খবরে বলা হয়েছে চীনে কর্মরত কিছু ভাড়াটে আমেরিকান সেনাদের পরিবারকে চীন আমন্ত্রণ জানিয়েছে প্যারেডে উপস্থিত থাকার জন্য। চীনা প্যারেডে পুতিন সহ যুক্তরাষ্ট্র বিরোধীদের উপস্থিতি এবং চীনের সামরিক উত্থান বিষয়ে মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেছেন, চীন রাশিয়ার যৌথ সামরিক শক্তি নিয়েও আমরা ভীত নই, কারণ যুক্তরাষ্ট্র হল বিশ্বের সেরা আর্মি এবং চীন রাশিয়া উভয়ের মিলিত শক্তির চাইতেও আমরা অনেক বেশি শক্তিশালী, আর এই শক্তির ব্যবধান অনেক বেশি। তারা কখনো আমেরিকায় আক্রমণ চালাবে না, কারণ এটা হবে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটি ট্র্যাজেডি তাদের উভয়ের জন্য। ট্রাম্প বলেন, তবে এটা ঠিক যে রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তরুণ ষড়যন্ত্রকারী পুতিন ও কিম জং উনকে আমার অভিনন্দন। গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া বিষয়ে ইসরায়েলের পরিকল্পনা ঘিরে উত্তেজনা চলছে ইসরায়েল ও মিশরের মধ্যে। মিশর ইসরায়েলের এই পরিকল্পনার ঘোর বিরোধী, ফলে ইসরায়েলের সাথে স্পষ্ট উত্তেজনার কারণে মিশর সিনাই উপত্যকায় বিপুল সংখ্যক সেনা ও অস্ত্র মোতায়েন করেছে সম্প্রতি। এর প্রতিবাদে ইসরায়েল মিশরের সাথে $35 বিলিয়ন গ্যাস রপ্তানি চুক্তি স্থগিত করেছে। অগস্ট মাসে ইসরায়েল মিশরে গ্যাস রপ্তানির এই চুক্তি করে, কিন্তু এক মাসের মাথায় নেতানিয়াহু এটি স্থগিত করলেন। মঙ্গলবার ইসরায়েলের হাই সংবাদ মাধ্যম প্রকাশ করেছে এই তথ্য। এতে বলা হয়েছে, 1979 সালে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু সিনাই উপত্যকার মিশরের সেনা মোতায়েন 1979 সালের চুক্তির লঙ্ঘন। এর ফলে নেতানিয়াহু মিশরের সাথে বাতিল করেছে গ্যাস রপ্তানি চুক্তি। অগস্ট মাসে মিশরের সাথে $35 বিলিয়ন গ্যাস রপ্তানি চুক্তি ছিল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রপ্তানি বাণিজ্য চুক্তি। চুক্তি অনুযায়ী 2040 সাল পর্যন্ত মিশরে গ্যাস সরবরাহ করার কথা ইসরায়েলের, আর এর মাধ্যমে মিশরের বিপর্যস্ত জ্বালানি খাতও চাঙ্গা হতে চলছিল। কিন্তু ইসরায়েল এবার মিশরের সাথে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। এদিকে গাজায় মঙ্গলবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 105 জন ফিলিস্তিনি। ভেনেজুয়েলা উপকূল থেকে দূরে একটি নৌকায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই আক্রমণে নিহত হয়েছে নৌকায় থাকা 11 জন আরোহী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, আমার নির্দেশে আজ সকালে এই আক্রমণ চালানো হয়েছে। ওই নৌকায় ছিল চোরাচালানকারী চক্র এবং মাদক। যারা যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের চেষ্টা করবে, এটা তাদের প্রতি একটি বার্তা। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক, অবৈধ অস্ত্র, চোরাচালান চক্র, সন্ত্রাসী আর নারী পাচার সহ আরও নানা ধরনের অপরাধের সাথে যুক্ত। ভেনেজুয়েলা থেকে আসা মাদকে সয়লাভ হয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির লাখো লাখো তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হল বিশ্বের সবচেয়ে বড় মাদক সম্রাট ও মাদক সন্ত্রাসী। ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরোকে জীবিত অথবা মৃত ধরে আনার জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্র অগাস্টের শুরু থেকে ভেনেজুয়েলা উপকূলে মোতায়েন করেছে কমপক্ষে 4000 মেরিন সেনা ও 1200 মিসাইল সজ্জিত 11টি রণতরী ও একটি সাবমেরিন। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে বড় পদক্ষেপ নিল বেলজিয়াম। চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও উল্লেখ করেছেন তিনি। প্রেভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্মূল্যায়ন এবং অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপ। জাতিসংঘের সাধারণ অধিবেশন 9 থেকে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনে বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রেভো। এর আগে জুলাই মাসের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেছিলেন তার দেশ জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। মাখোঁর ঘোষণার পর আরও কয়েকটি দেশ এই ধরনের পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়েছে, তবে কিছু দেশ স্বীকৃতির ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত আরোপের কথা জানিয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের 147টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় 75%। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অন্তত 63,459 জন নিহত এবং 1,60,256 জন আহত হয়েছেন। শিশু, নারী এবং বয়স্কদের ওপর চলমান এই হামলা মানবিক সংকটকে আরও গুরুতর করেছে। এই প্রেক্ষাপটে বেলজিয়ামের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্লেষকরা বলছেন, বেলজিয়ামের পদক্ষেপ শুধু ফিলিস্তিনকে সমর্থন নয়, বরং এটি মানবাধিকারের প্রতি একটি শক্তিশালী বার্তা। ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ হিসেবে কাজ করবে, যা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর জন্য একটি উদাহরণ। মানবিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে অন্য দেশগুলোরও ফিলিস্তিনের স্বীকৃতির পথে আসার সম্ভাবনা বাড়তে পারে। বেলজিয়ামের পদক্ষেপকে বিশেষ করে তখনই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যখন গাজায় দৈনিক ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার হচ্ছে, হাসপাতালগুলোতে ঔষধের অভাব, বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত এবং পানীয় জলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে। বিশ্লেষকরা মনে করছেন, বেলজিয়ামের এই পদক্ষেপ কেবল ফিলিস্তিনের জন্য নয়, আন্তর্জাতিক নীতি এবং মানবাধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। অন্য দেশগুলোরও আশা করা হচ্ছে তারা ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলের কড়া পদক্ষেপ গ্রহণে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে মানবিক এবং ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে দেখছে, কেউ আবার মনে করছে যে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে ইসরায়েলের আচরণ বদলাতে যথেষ্ট নাও হতে পারে। তবে এক বিষয় স্পষ্ট, বেলজিয়ামের এই পদক্ষেপ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মধ্যে আশা জাগিয়েছে। বিশ্বের নজর এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেখানে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়িত হবে। তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে স্টিলডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ফিলিস্তিনের গাজা, সিরিয়ার উত্তেজনা এবং ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আঙ্কারার নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই নতুন ব্যবস্থা গ্রহণকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন। 27 আগস্ট আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় স্টিলডোম। এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র বা রাডার নয়, এটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এর মাধ্যমে স্বল্প, মাঝারি ও দূরপাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করা যাবে। তুরস্কের কোম্পানি আসেলসান রকেটসান ও টার্কি সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে স্টিলডোম তৈরি করেছে। এর মধ্যে আছে হিসারো প্লাস শিপের কোরক্রুজ স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান এবং উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা। স্টিলডোম দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি ও সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও সেন্সরগুলোর সমন্বয়ে কাজ করে। এটি আকাশ, রাডার এবং কমান্ড সিস্টেমকে একত্রিত করে এক পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয় হিসেবে পরিচালনা হয়। প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, যদি তুমি স্বাধীনতা চাও, যদি তুমি মুক্তি চাও, যদি তুমি এই ভূখণ্ডে নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখতে চাও, যদি তুমি অর্থনৈতিক সমৃদ্ধি চাও, তাহলে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। স্টিলডোম দিয়ে এরদোয়ান আয়রন ডোমের সঙ্গে তুলনা টেনেছেন। তিনি বলেন, যদি ইসরায়েলের আয়রন ডোম থাকে, আমাদের থাকবে স্টিলডোম। আমরা আফসোস করে বলবো না কেন আমাদের এটা নেই।
ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2011 সালে চালু হয়। এটি স্বল্প পাল্লার হুমকিগুলো রকেট, মর্টার ও ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দেয়। ইসরায়েলের সেনা দাবি করে আয়রন ডোমের মাধ্যমে তারা হামাসের ছোড়া রকেটের 90% ধ্বংস করতে সক্ষম। কিন্তু স্টিল ডোম আয়রন ডোমের মতো একক ব্যবস্থা নয়, এটি তুরস্কের বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সমন্বয়। এতে রয়েছে গুরস, গোরপার্ক, আলকা, গোকদেনিস, গোকসুর এবং রকেটস্থানের মতো লেভেন্থ ইত্যাদি। সব একত্রিত হয়ে একটি সমন্বিত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করেছে। স্টিল ডোম এখনো কোনো যুদ্ধ বা হামলার পরীক্ষার মুখে পড়েনি, তবে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সুনাম, ন্যাটো মানের প্রযুক্তি এবং দেশি উৎপাদিত ক্ষেপণাস্ত্র এটিকে সক্ষম করে তুলবে। এটি শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা নয়, বরং আঙ্কারার সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক শক্তির প্রতীক। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের উপর ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যের তুরস্ককে নিশানা করার সম্ভাবনা স্টিল ডোমকে একটি জরুরি পদক্ষেপে পরিণত করেছে। শক্তি ও প্রযুক্তির দিক থেকে স্টিল ডোম হয়তো আয়রন ডোমের মতো সমমানের নাও হতে পারে, তবে এটি তুরস্কের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা নয়, রাজনৈতিক ও কৌশলগত শক্তির প্রতীকও বটে। তুরস্কের স্টিল ডোম কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি আঙ্কারার সংকল্পের প্রকাশ, নিজের আকাশ, নাগরিক এবং ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্য বিবেচনায় স্টিল ডোম তুরস্কের জন্য নতুন এক নিরাপত্তা বলয় এবং শক্তি প্রদর্শন। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোর মালিক কিম জং উন। তার দেশ কয়েক মিনিটেই আমেরিকার মাটিতে আঘাত হানতে পারে এমন সামরিক সক্ষমতা গড়ে তুলেছে। কিন্তু চমকপ্রদ বিপরীত হলো, যখন তিনি বিদেশ সফরে যান তখন বিমানের বদলে বেছে নেন ধীর গতির ট্রেন। একদিকে পারমাণবিক শক্তি দিয়ে দাপট দেখাচ্ছেন, অন্যদিকে ভরসা রাখতে পারছেন না একটি আধুনিক বিমানের উপর। বিশ্লেষকরা বলছেন, এ যেন উত্তর কোরিয়ার ক্ষমতার প্রদর্শনী আর সীমাবদ্ধতার একসাথে প্রতীক। চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে সোমবার দেশ ছাড়েন কিম জং উন। তবে এর আগে তিনি ঘুরে আসেন ক্ষেপণাস্ত্র ইঞ্জিন তৈরির কারখানা থেকে। বিশ্বকে দেখিয়ে দেন উত্তর কোরিয়া শুধু কথায় নয়, বাস্তবে ভয়ঙ্কর সব অস্ত্রের মালিক। এই বার্তায় যেন তিনি নিয়ে গেছেন বেইজিং এ, যেখানে তার সঙ্গে বসার কথা চীন, রাশিয়ার শীর্ষ নেতাদের। তবে মজার বিষয় হলো, এত শক্তির প্রদর্শনের পরও চীন সফরে কিম ভরসা করেছেন নিজের সাজোয়া ট্রেনে। প্রায় 20 ঘন্টার ভ্রমণ শেষে তিনি পৌঁছান বেইজিং এ। অথচ বিমানে গেলে এই দূরত্ব পাড়ি দিতে লাগত মাত্র 2 ঘন্টা, কারণ তার ব্যক্তিগত বিমানটি 4 দশকের পুরনো এবং নিরাপত্তাহীন। তাই ঝুঁকি না নিয়ে কিম বেছে নিয়েছেন ট্রেন ভ্রমণ। কিমের ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়, এটি বুলেট প্রুফ, বিস্ফোরক প্রতিরোধী এবং অত্যাধুনিক নিরাপত্তা সুবিধায় সাজানো আছে। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, মেডিকেল ইউনিট, এমনকি বিলাসবহুল বৈঠকখানা। উত্তর কোরিয়ার প্রচারণায় এই ট্রেনকে কিম পরিবারের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়। অতীতে তার বাবা ও দাদাও ট্রেনে বিদেশ সফর করেছেন। 2018 সালে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যাওয়ার সময় কিম নিজের বিমানে ওঠেননি, তখন ভরসা করেছিলেন এয়ার চায়নার একটি ভাড়ায় নেওয়া বিমানের উপর। আর এবার এত বড় আন্তর্জাতিক আসরে বিদেশি বিমানে চড়া কিমের জন্য ছিল কূটনৈতিক অস্বস্তির ব্যাপার। তাই আবারও ফিরেছেন তার পুরনো ভরসা ট্রেনে। এমন সিদ্ধান্ত শুধু নিরাপত্তা জনিত নয়, বরং রাজনৈতিক বার্তাও বয়ে আনে। বিশ্লেষকরা বলছেন, কিম দেখাতে চাইছেন তার দেশ শত্রুদের ঘিরে থাকলেও তিনি অটল ও নিরাপদ। ধীরগতি ট্রেন ভ্রমণ তার শাসন ব্যবস্থার ধৈর্য এবং অবিচলতা তুলে ধরেছে। অন্যদিকে তার মিসাইল কারখানা সফর ছিল বিশ্বকে জানান দেওয়া উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি অপরিবর্তনীয়। চীন, রাশিয়ার সঙ্গে কিমের এই সাক্ষাৎকে ঘিরে বাড়ছে কূটনৈতিক আগ্রহ। বেইজিং থেকে তিনি অর্থনৈতিক সমর্থন চাইবে বলেও ধারণা করা হচ্ছে। একই সাথে আগামী অক্টোবরের পার্টি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তিনি নিজেও বিশাল সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছেন। তাই বেইজিং সফর তার কাছে যেমন শক্তি প্রদর্শনের মঞ্চ, তেমনিও শেখারও সুযোগ। সব মিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই সফর এক অনন্য বিপরীতর গল্প। আকাশ ছোঁয়া মিসাইল শক্তি থাকা সত্ত্বেও তার পা মাটিতে আটকে থাকে ট্রেনের কামরায়। একদিকে ভয়ঙ্কর সামরিক ক্ষমতা, অন্যদিকে প্রযুক্তিগত সীমাবদ্ধতা। দুটি চিত্রই যেন কিমের ভ্রমণের সাথে বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের 80 বছর পূর্তি উপলক্ষে বেইজিং এ আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক সামরিক শক্তির প্রদর্শন করেছে। চীনের এই শক্তির প্রদর্শনীতে পুতিন ও কিমের উপস্থিতি বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হাজার হাজার সৈন্যের সুসংগঠিত অংশগ্রহণে এই আয়োজনে প্রদর্শিত হয় স্টেলথ ফাইটার, আধুনিক ট্যাঙ্ক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ সর্বশেষ প্রজন্মের অস্ত্রশস্ত্র।
বুধবার সকালে তিয়ানানমেন স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজ তত্ত্বাবধান করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি দেশটির সামরিক বাহিনী ও কমিউনিস্ট পার্টিরও প্রধান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ বিদেশি নেতাদের শুভেচ্ছা জানানোর পর প্রেসিডেন্ট শি চীনের অবসরপ্রাপ্ত সেনাদের সম্মান জানান এবং পরে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বর্গীয় শান্তির দরজা থেকে শি কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং চীনের সেনা, নৌ ও বিমান বাহিনীর 10,000 সদস্যের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথেই এগিয়ে যাবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মানবজাতি আবার এক গুরুত্বপূর্ণ সংকটে দাঁড়িয়ে, যেখানে বেছে নিতে হবে শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সংঘাত, আর সহযোগিতামূলক জয় জয় পরিস্থিতি কিংবা একপাক্ষিক শূন্য জয়ের প্রতিযোগিতা। তিনি আরও বলেন, চীনের জনগণ ইতিহাসের সঠিক পক্ষে এবং মানব অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেবে। আমরা শান্তিপূর্ণ উন্নয়নের পক্ষে চলতে থাকব এবং বিশ্ববাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এমন এক ভবিষ্যৎ গড়ব যা হবে মানবিক। বক্তব্য শেষ করে ধূসর রঙের মাউসুট পরিহিত শি একটি যানবাহনে দাঁড়িয়ে তিয়ানানমেন স্কয়ার প্রদক্ষিণ করেন। এরপর বেইজিংয়ে গুরুত্বপূর্ণ চ্যাংআন এভিনিউ থেকে কুচকাওয়াজ শুরু হয়। এই আয়োজনে কেন্দ্রীয় আকর্ষণ ছিল চীনের সর্বাধুনিক অস্ত্রভান্ডার। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্পষ্ট চিহ্নিত DF-5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। পাশাপাশি সুসজ্জিত সারিতে ছিল বিপুল সংখ্যক সামরিক সদস্য। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ইয়াং চং বলেন, শির জন্য এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এটি তুলে ধরা যে চীন এখন একটি পরিপূর্ণ শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন তিনি নিজে। তিনি আরও বলেন, এই কুচকাওয়াজে বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতি প্রমাণ করে চীনকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় এবং যুক্তরাষ্ট্র সহ কারো চাপ কিংবা ভয়ভীতিকে তারা পরোয়া করে না। বেইজিংয়ে আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত 26 জন রাষ্ট্রনেতার একটি তালিকা প্রকাশ করেছে চীনের স্টেট কাউন্সিল। তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট লুয়াং কুয়াং, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মোনানগাগোয়া, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুচিস এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন মিয়ানমারের কার্যনির্বাহী প্রেসিডেন্ট মিন অং খাইং, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান। তবে তালিকাভুক্ত সবাই বাস্তবেই বেইজিংয়ে উপস্থিত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও প্রকাশ করেনি বিবিসি। কুচকাওয়াজ চলাকালে আকাশপথে চীনের বিমান বাহিনী তাদের প্রদর্শনী দেখায়। হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেওয়া হয় ব্যানার, যাতে লেখা ছিল ন্যায় বিচার জয়ী হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে এবং জনগণ জয়ী হবে। চীনের রাজধানী বেইজিং এই মুহূর্তে একটি অভূতপূর্ব শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত হয়েছে, যার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই। নিরাপত্তার এত কঠিন আয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দেখা যাচ্ছে। তিয়ানানমেন স্কয়ারে 8 বিশালাকার চীনা পতাকা উঠছে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের প্রতিকৃতির পাশে। সমাবেশ স্থলে রাশিয়া এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সহ 26টি দেশের রাষ্ট্রপ্রধানের জন্য আসন সংরক্ষিত, যা শি জিনপিং এর বড় কূটনৈতিক বিজয়। বেইজিং এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মুখে পড়েছে যা শহরের 21 মিলিয়ন বাসিন্দার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। প্যারেড কমান্ড অফিসের কর্মকর্তারা বলেছেন, সর্বোচ্চ নীতি হলো জনগণকে যতটা সম্ভব কম বিরক্ত করা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সাপ্তাহিক রাত্রিকালীন মহড়ার সময় ট্যাঙ্কের শব্দ শোনা যাচ্ছিল এবং মার্চিং এর আওয়াজ প্যারেড রুটের অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। চাংআন অ্যাভিনিউর কাছে বসবাসকারী লোকদের বলা হয়েছে তাদের বারান্দায় না যেতে, যাতে মহড়া গোপন রাখা যায়। এই জমকালো অনুষ্ঠানের পেছনে রয়েছে চীনের গভীর অভ্যন্তরীণ সমস্যা। দেশটি বর্তমানে মন্থর অর্থনীতি, যুব বেকারত্ব এবং হাউজিং সেক্টরের ধ্বংসের মুখে পড়েছে। ট্রাম্পের শুল্ক নীতি চীনা কারখানার উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিং এখন অর্থনৈতিক সুবিধার পরিবর্তে জাতীয়তাবাদী কারণে তার শাসনের ন্যায্যতা খুঁজছেন। পারফরমেন্স লেজিটিমেসি বা পার্টির শাসনের অধিকারের নতুন উৎস খুঁজে নিতে হচ্ছে। বেইজিং এর প্রস্তুতি আসলে কমিউনিস্ট পার্টির একটি বিশাল শহরের উপর নিয়ন্ত্রণের প্রমাণ। বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে কিছু অফিস ভবনের প্রবেশদ্বারে, সব ড্রোন নিষিদ্ধ এবং আন্তর্জাতিক সাংবাদিকদের বাড়িতে গিয়ে বারবার দেখা করা হয়েছে।
2022 সালে যখন শি তার তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন, একজন বিক্ষোভকারী একটি প্রধান হাইওয়ে সেতুর ওপর ব্যানার উন্মোচন করে শি এর পদত্যাগ দাবি করেছিলেন। তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং আজও তার হদিস জানা যায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চীনের জন্য এই প্যারেড কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যা আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হতে পারে। শি জিনপিং চীনকে পোস্ট ইউএস আন্তর্জাতিক ব্যবস্থার অভিভাবক হিসেবে প্রতিষ্ঠা করতে চান। প্যারেডে নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং মানবহীন ড্রোন প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্রসমূহ চীন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ভারসাম্য সমান করতে সাহায্য করবে। যদিও সরকার জাতীয়তাবাদী আবেগ জাগানোর চেষ্টা করছে, সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঝিহু প্ল্যাটফর্মে একটি জনপ্রিয় মন্তব্য, যা পরে মুছে ফেলা হয়েছে, সেখানে সরকারকে প্যারেডে কম অর্থ খরচ করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে মনোযোগ দিতে অনুরোধ করা হয়েছিল। শি জিনপিং এর এই মহামুহূর্ত শুধু চীনের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের প্রমাণই নয়, বরং বিশ্ব রাজনীতিতে একটি নতুন শক্তি কাঠামোর সূচনাও। পুতিন এবং কিম জং উনের উপস্থিতি পশ্চিমা বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে বিকল্প শক্তি জোট গড়ে উঠেছে। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে শি জিনপিং এর এই জাঁকজমক কতটা টেকসই হবে, সেটাই এখন বড় প্রশ্ন। অর্ধেক আমেরিকানই মনে করেন ইসরায়েল গণহত্যা করছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে আমেরিকার অর্ধেক ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং 10 জনের মধ্যে 6 জন ইসরায়েলের প্রতি আরও সামরিক সহায়তার বিরোধী। কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে 60% আমেরিকান ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন, যা নভেম্বর 2023 সাল থেকে সর্বোচ্চ বিরোধিতা। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তাকারী। ইসরায়েল এখন পর্যন্ত মোট $175 বিলিয়ন আমেরিকান সাহায্য পেয়েছে। প্রতি বছর $3.8 বিলিয়ন সামরিক সাহায্য পায় এবং অক্টোবর 2023 সালের পর থেকে অতিরিক্ত $17.9 বিলিয়ন পেয়েছে। ইসরায়েলের মোট প্রতিরক্ষা বাজেটের 20%, আইডিএফ বাজেটের 40% এবং অস্ত্র ক্রয়ের প্রায় পুরো বাজেটই আমেরিকান সাহায্যের উপর নির্ভরশীল। ইসরায়েলি রাজনীতিবিদ ওরি গোল্ডবার্গের মতে, পশ্চিমা রাষ্ট্রগুলো যারা আগে ইসরায়েলকে সমর্থন করত এখন অসহায় বোধ করছে এবং ইসরায়েলের পতন কামনা করছে। এমনকি জার্মানিও, যাদের যুদ্ধ পরবর্তী বন্ধন ইসরায়েলের সাথে ছিল, সেটা আমেরিকা ছাড়া টিকবে না। তিনি বলেন, আমেরিকার সমর্থন শেষ হলে সবাই দ্রুত ইসরায়েলের বিপক্ষে যাবে, যদিও কেউই প্রথম হতে চাইবে না। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এইচ.এ. হেলিয়ার বলেছেন, আমেরিকাকে সমীকরণ থেকে বাদ দিলে প্রকৃতপক্ষে কোনো ধরনের সমাধানের সবচেয়ে বড় একক বাধা দূর হয়ে যাবে। ইসরায়েল এক ধাপ দূরে আক্রান্ত হওয়ার এই ধারণা সত্য নয় এবং অনেকের যুক্তি অনুযায়ী দশকের পর দশক ধরেই এটি সত্য নয়। প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার বলেছেন, আমেরিকা অদৃশ্য হয়ে গেলে ইসরায়েল প্রায় 1 বছর গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু এর অগ্রাধিকার পরিবর্তিত হবে কারণ এটি উল্লেখযোগ্যভাবে আরো দুর্বল হয়ে পড়বে। তিনি আরো বলেন, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা যা আংশিকভাবে আমেরিকা অর্থায়ন করে, সেগুলো হারিয়ে ইসরায়েল আক্রমণের জন্য অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়বে। প্রাক্তন ইসরায়েলি সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক এবং সেনাবাহিনী প্রায় তৎক্ষণাৎ বুঝবে যে তাদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার অস্ত্র বা অর্থ নেই। এরপর অন্যান্য রাষ্ট্র আঞ্চলিক ও পশ্চিমাভাবে যা করে তার উপর নির্ভর করে যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অটেকসই হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকান সাহায্য বন্ধ হলেও নেতানিয়াহু ক্ষমতায় টিকে যেতে পারেন। তিনি এটা বলতে পারেন যে আমরা গাজায় আক্রমণ করেছিলাম যাতে আমাদের কখনো অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল না হতে হয়। আমেরিকান জনমতের পরিবর্তন এবং বিশেষজ্ঞ মূল্যায়ন স্পষ্ট করছে যে ইসরায়েলের আমেরিকান সহায়তার উপর নির্ভরতা অস্তিত্বগত। আমেরিকান সাহায্য বন্ধ হলে ইসরায়েল তার বর্তমান নীতি চালিয়ে যেতে পারবে না এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতো আন্তর্জাতিক বয়কটের মুখে পড়বে। এই পরিস্থিতিতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের সমাপ্তি এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।